বাড়িতে গণেশ পুজোর আবহ, আর সেই আবহেই এসেছে তাদের জীবনের মামলার এক ঐতিহাসিক রায়, যে রায়ের পর দুপক্ষই বলছেন যে মোরাল ভিক্টরি নাকি তাদেরই, দুপক্ষই বলছেন যে এটা তাদের নৈতিক জয়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের এবং কলকাতা শহরের প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। নমস্কার শোভনদা, ফার্স্টেই বলবো যে আজকের যে রায়, সেই রায়টাকে আপনি কি বলবেন? দেখুন, সত্যি কথা বলতে কি, আজকের যে রায় আপনি বলতে গিয়েই বলেছেন, আপনারাও কনফিউজড যে বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না, এক বিচিত্রতম রায় এসছে। এই মামলাটা কি ছিল, যে বিবাহ বিচ্ছেদের মামলা, নির্দিষ্টভাবে কিছু অভিযোগ নিয়ে এসে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলাম এবং কনসিকুয়েন্ট এই 8 বছর ধরে মামলায় বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন যে ডকুমেন্টারি এভিডেন্স, যাতে বিবাহ বিচ্ছেদটা কনসলিডেট করতে পারে এবং বিবাহ বিচ্ছেদটা পেতে পারি, তার জন্য যা যা প্রয়োজন ছিল তা আমি কিন্তু আদালতের কাছে পেশ করেছিলাম। আর পাশাপাশি রত্না দেবী রেস্টিটিউশন, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ রাখার জন্য সে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটের আবেদনও কাউন্টার ক্লেমে রেখেছিলেন। এই দুটোর ওপর বিচার ব্যবস্থা চলছিল। এখন কোইন্সিডেন্স যেগুলো হবে ডাইভোর্স মামলায়, সেইগুলো কিন্তু যতদিনক্ষণ না রায় হচ্ছে, যা যা ইনসিডেন্ট সেগুলো কিন্তু কগনিজেবল ফর এ ডাইভোর্স কেস। আমি আইনের ব্যাখ্যায় না গিয়ে বলতে পারি যে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট যদি বলেন, সেইখানটায় দাঁড়িয়ে মামলাটা রিজেক্ট হয়েছে, অর্থাৎ রেস্টিটিউশন রিজেক্ট হয়েছে এবং পরিষ্কার যে সিরিয়াস অ্যানিমোসিটি ছিল, অশান্তি, বিবাদ, বহু ধরনের অভিযোগ যা প্রমাণিত, তাতে এই পুরুষ বা নারীর পক্ষে একসঙ্গে থাকা সম্ভব নয়, সেটা কিন্তু রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত, রায় নির্দিষ্টভাবে দিয়ে দিয়েছেন। আবার পাশাপাশি আমি যে ডাইভোর্স চেয়েছিলাম, সেই ডাইভোর্সের মামলাও কিন্তু রিজেক্ট করেছে। তাহলে একজন চেয়েছিলেন ডাইভোর্স, একজন রেস্টিটিউশন চেয়েছিলেন, দুটোর কোনোটারই এলো না। তাহলে মধ্যিখানে এলো কি? এই একটা বিচিত্র রায়। কিন্তু এই রায়ের মধ্যে দিয়েও বসে থাকলে তো চলবে না, কারণ কনজুগাল রাইটকে যখন রিজেক্ট হলো, তবু একটা আইনত সিদ্ধ বিষয় যে রাখা হয়েছে, একটা সুতোর বন্ধনে রাখবার চেষ্টা হয়েছে, আর ডাইভোর্সটাকে রিজেক্ট করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে যেখানে যে আবেদন করে এই সুতোটুকুনি কেটে দিতে পারে, অর্থাৎ ভালো দাইমার কাছে গিয়ে যে নাড়ি কেটে দেওয়ার যেরকম ব্যবস্থা থাকে, সেইরকম ধরনের এই নাড়ির সুতোটাকেও কিন্তু কেটে দিতে হবে। দিয়েই নিশ্চয়ই বহু লড়াই করে এতদিন এই পথ চলেছি, বহু ঘটনার সাক্ষী থেকে বাধ্য হয়েছিলাম বিবাহ বিচ্ছেদের মামলা, এবং যে অন্যায়গুলো, যে ধরনের মানে অসামঞ্জস্য একটা সংসার চালানোর যে বিষয়গুলো বারবার করে সামনে এসেছিল, এবং তাতে ক্রুয়েলটি, ডেজার্শন থেকে শুরু করে এটসেট্রা, একদম প্রমাণিত সত্য। যে ভাষায় সংবাদ মাধ্যমের কাছে সমালোচনা করা হয়েছিল বা লিটারালি স্ল্যাং ইউজ করা চলেছিল, যে ভাষায় গালাগাল করা হয়েছিল, তাতে কোনো বিবাহবন্ধন সম্ভব নয়। এতে ডাইভোর্স পাওয়া আমার উচিত ছিল বলে আমি বিশ্বাস করি। কিন্তু যেটা রায় হয়েছে, সেই রায়কে যদি আমাকে সমাধান করতে হয়, আমি একটু থামাচ্ছি। সেটা হচ্ছে, আপনি একজন ভালো দাইমা খুঁজছেন এবং আপনি বিচ্ছেদ চাইছেন, নাড়িটা কাটতে চাইছেন। তো তাহলে কি আপনি উচ্চতর আদালতে এরপরে পদক্ষেপ করবেন? ডেফিনেটলি যে আদালতে যেভাবে যে রায় পেতে পারি, সেইভাবেই সেই ব্যবস্থা নেবার ব্যবস্থা নিশ্চয়ই আমরা নিচ্ছি। আমি আলোচনা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আপনার পরবর্তী পদক্ষেপ কি?
বললাম যে রেস্টিটিউশন পায়নি, অর্থাৎ বৈবাহিক সম্পর্ক কিচ্ছু নেই, আইনগত একটা বিষয় দেখানো হচ্ছে। আর ডাইভোর্সটা রিজেক্ট হয়েছে, ডাইভোর্সটার রিজেকশানটা যে ফিজিবল নয়, পসিবল নয়, এর কোনো যৌক্তিকতা নেই লিগালি লজিক্যালি, সেটাকে প্রমাণ করে আমি এই নারী টান কেটে দেবো, এবং কেটে দিয়েই আমি বিশ্বাস করি যে বাকিটুকুনি যে অংশ রয়েছে সেইটুকুনিকে প্রমাণ করতে পারবো বলে আমি বিশ্বাস রাখি। আপনি নারীর টান কাটতে চাইছেন, আপনি পুরনো টান নয়, যে নারীর যে বন্ধন, সূত্রর বন্ধন, মানে আইনত বিবাহ, সেই জায়গাটায় যে একটা ছোট্ট পয়েন্ট রাখা হয়েছে যেটা সুতোয় ঝুলছে, সেই ধরনের মুশিকি পারে এটা যে গিলোটিনটাকে যাতে বেরিয়ে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে সেই সুতোটাকে কাটবার ব্যবস্থা নিশ্চয়ই হবে, আমি এটা বিশ্বাস রাখি, আস্থা রাখি। আর ন্যাচারাল কোর্সে এই চলার পথে দেখুন, আজকে 8 বছর ধরে আপনারা জানেন এই লড়াইয়ের সাথী বৈশাখী সঙ্গে রয়েছে। এটা একটা বিশ্বাসের সম্পর্ক, এটা একটা মনের থেকে, হৃদয়ের থেকে বিশ্বাসযোগ্যতা, পরস্পরের বোঝাপড়া, সেই যে সম্পর্ক, সেই সম্পর্কটা যে অটুট রাখার, তার লাইসেন্সিটা কিন্তু আমার কাছে অলরেডি সিল্ড হয়ে গেছে, এস্টাবলিশ হয়ে গেছে, এবং সেই জায়গাটাই কিন্তু আগামী দিনের লড়াইটা, আমি বহু লড়াই লড়েছি, সেই লড়াইয়ের সাথেও আমার সঙ্গে রয়েছে। আমি বিশ্বাস করি তার সমাধান সূত্র আমি সামনে নিয়ে আসতে পারবো। আজকে রায়দানের পরে আপনার ছেলে বলেছেন যে পাপা ফিরে এসো, এখনো সময় আছে, তো সেটা কি কোনোভাবে আপনাকে আপনার মনে রেখাপাত করছে বা কোনোভাবে একটু আবেগে একটু থমকে দিচ্ছে? যখন আপনি যোগসূত্রটা ছিন্ন করতে চাইছেন, তখন কি সেইটা কোনোভাবে আবেগকে একটু হন্ট করছে? দেখুন, আপনার সামগ্রিকভাবে সাম্প্রতিক আজকের কমেন্টস বলছে, কিন্তু প্রলং টাইমে 28-29 বছর বা মোর দ্যান দ্যাট যে বয়স, সে জায়গায় দাঁড়িয়ে আপনি ছেলে কথা তুলছেন, কিন্তু ইন বিটুইন পিরিয়ডে ছেলে যে সমস্ত হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে শুরু করে আদার্স কমেন্টস মিডিয়ায় রেখেছে, যে ব্যবহার রেখেছে, এবং সর্বোপরি আদালতের মধ্যে সাক্ষ্য দিতে এসে যে ভাষা, যে মানসিকতা, যে জায়গায় প্রয়োগ করেছে, ও বাচ্চা ছেলে নয়। তাই সেই মতন হয়তো বায়োলজিক্যাল ফাদার হিসেবে আপনি আমার ছেলে বলছেন, কিন্তু আমার ছেলে বলে পরিচয় দেওয়ার আর মানসিকতাও নেই, আর সেই জায়গায় কোনো ধরনের দুর্বলতাও নেই। আমি বৈশাখীদির কাছে আসব। বৈশাখীদি, যেটা শোভনদা বললেন যে এই 8 বছরের দীর্ঘ লড়াই, আর সেই দীর্ঘ লড়াইতে বলা যেতে পারে যে উনি যেটা বললেন যে আপনি সবসময় ওনার পিছনে একদম, সব ব্যাংক ফেল পড়লেও যেমন রিজার্ভ ব্যাংক ফেল পড়ে না, সেরকম রিজার্ভ ব্যাংকের মতো ইমোশনালি পাশে ছিলেন, মেন্টালি পাশে ছিলেন। তো এই রায়ের পর আমি আপনার প্রতিক্রিয়াটাও জানতে চাইছি। আসলে রায়টায় তো কারুর জিত বা কারুর হার হয়নি, কারণ উভয় পক্ষের একটা যেমন আপনি বললেন যে কোথাও গিয়ে একটা মরাল ভিক্টরির জায়গা হয়, কিন্তু যে জায়গাটা কোথাও গিয়ে পরিবর্তন হলো না সেটা হচ্ছে আমার আর শোভনের সম্পর্কের সমীকরণ। কারণ আমি শোভনের জীবনে যখন এসেছি তখন শোভনের জীবনে এক ধরনের ক্রাইসিস ছিল, সেই ক্রাইসিসটা আমাদের সম্পর্ককে আরও গভীরে নিয়ে গেছে, এবং আজকের যে সামান্যতম সেটব্যাকটুকু হয়েছে সেটা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আমি বিশ্বাস করি। কারণ আমরা প্রত্যেকটা লড়াই থেকে আমাদের সম্পর্কের রসদ খুঁজে নিয়েছি, এবং একটা জিনিস আজকে একদম এস্টাবলিশড হয়েছে, যেটা বলা হয়েছিল যে বৈশাখী ব্যানার্জির কারণে শোভন চ্যাটার্জির সংসার ভেঙে গেছে, সেটা কিন্তু এস্টাবলিশড হয়েছে যে দুজনের মধ্যে অ্যানিমসিটি এতটা ছিল, তিক্ততা এতটা ছিল যে দুজনের একসঙ্গে থাকা আর সম্ভব নয়। তো এটার জন্য কিন্তু আদালত কোথাও বৈশাখী ব্যানার্জিকে দায়ী করে দেয়নি। তো আদালতের রায়ের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট দুজনের একটু পরাজয় হলো, দুজনের পরাজয়ের মধ্যে আমার একটা জয় নিশ্চিত, যে ভালোবাসাই একমাত্র আমি মনে করি যে মানুষকে একে অপরের সঙ্গে একটা বন্ধন তৈরি করতে পারে, আর সেটা যখন ভালোবাসার মৃত্যু ঘটে তখন কিন্তু আমার মনে হয়
যে কোনো আইনি স্বীকৃতি সেই সম্পর্কটাকে ধরে রাখতে পারে না, দুটো অবয়ব পড়ে রইল, হৃদয়ের ভালোবাসাটা মারা গেছে। সেই অবস্থায় দাঁড়িয়ে এখন দাহ করার জন্য একটা ওই ওয়েটিং লিস্টে নাম লেখানো হয়েছে। তো যবে সেটা শেষ হয়ে যাবে তখন আপনারা দেখবেন আমাদের হৃদয়ের বন্ধনটা আইনি স্বীকৃতিও পেয়ে যাচ্ছে। এটা নিয়ে আর আমাদের দ্বিতীয়বার দুশ্চিন্তার কি আছে? আইনি স্বীকৃতি, আমি একটা কথা বলি বৈশাখী, যে আইনি স্বীকৃতি কোনো দুটি মানুষের মিল, মানে বিবাহ বন্ধন যদি বলো, সেটা আইনি স্বীকৃতির মধ্যে নয়। পরস্পরের বিশ্বাসযোগ্যতা, পরস্পরের প্রতি কর্তব্য, পরস্পরের প্রতি দায়বদ্ধতা, সেইগুলোর ওপর কিন্তু সবচেয়ে বেশি নির্ভর করে। আর ইন্ডিয়ান রেজিস্ট্রেশন অনুযায়ী একটা রেজিস্ট্রেশন অফ ম্যারেজ করতে হয় বলে সেইটাকে বেঁধে রাখাছে। কিন্তু আমি বিশ্বাস করি যে বিশ্বাসযোগ্যতা, পরস্পরের বোঝাপড়া, একটা হৃদয়ের টান, মনের টান, ভালোবাসা, সেটা যদি থাকে, শোভন আর বৈশাখী একদমভাবে থাকবে। সেখানটায় কেউ আমাদের বিচ্ছেদ ঘটাতে পারবে বলে আমি বিশ্বাস করি না। মানে মেড ফর ইচ আদার অর ম্যাড ফর ইচ আদার, দুটো ছবি এই মুহূর্তে আমার সামনে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বৈশাখীদির কাছে জানতে চাইব যে আপনি যেটা বলছিলেন যে গত 8 বছর ধরে আপনার দিকে অনেক অভিযোগের আঙুল ধেয়ে এসেছে, আজকের ম্যাচটা শোভনদা আর রত্নাদেবীর মধ্যে যদি 1-1 হয়, আপনার কাছে কি এই ম্যাচটা 3 পয়েন্টের জয়? একেবারেই। এবং আমি মনে করি যে এই জয়টা আরও একটা জায়গায় আমাদের দুজনের বন্ধনটাকে আরও দৃঢ় করছে, এই জন্য যে আদালতও কিন্তু বলতে পারলো না যে না না তুমি যেখানে আছো সেখান থেকে বেরিয়ে এসে ফিরে যাও রত্না চ্যাটার্জির কাছে, যেটা অনেকের মুখ দিয়ে বলানোর চেষ্টা হয়েছিল যে বৈশাখী জোর করে আটকে রেখেছে, শোভনকে ফিরতে দিচ্ছে না, শোভন অ্যাকচুয়ালি ফিরে যেতে চাইছে, অনেক গল্প তৈরি হয়েছিল। এই কনস্ট্রাকশনগুলো যে একেবারে কমপ্লিটলি ভ্যাঙ্কুইশড হয়েছে, সেইটা আমার মনে হয় যে আমাদের দুজনেরই নৈতিক জয়। তো আগামী দিনে আমরা ওই যেটুকু ওই যে আজকে 1-1 যে সেম ড্র হয়ে গেল, ওটা একটা পয়েন্ট শোভনকে এগোতেই হবে, সেই লড়াই ওর জানে লড়তে। আর আমি মনে করি কি জানেন, আজকে অনেক কথা হচ্ছিল, আমি শুনছিলাম যে নারী শক্তির জয় হয়েছে। পুরুষ হিসেবে জন্মানোটা তো কোনো অপরাধ নয়, এবং আমি মনে করি যে যদি আনউইলিং পুরুষ আর নারীকে একসঙ্গে এক ছাতের তলায় থাকতে বলে আদালত মনে করে যে সেটা খুব আইনি স্বীকৃতি দেয়া হলো, সেটা কিন্তু আমার মনে হয় পরবর্তীকালে বিপর্যয় ডেকে আনে, সেটা কোনো ভালোবাসাকে তৈরি করতে পারে না। আইনের পর্যবেক্ষণে তো ভালোবাসা ইনকিউবেশন হবে না, তাই না কি? তো সেই জন্য আমার মনে হয় যে আগামী দিনে ওই আইনি জটিলতাটাও কেটে যাবে। লাস্ট প্রশ্ন দুজনের কাছেই, বাড়িতে গণেশ পুজোর আবহ, তার মধ্যে এরকম একটা ড্র একজনের কাছে আর একজনের কাছে 3 পয়েন্ট জয় চলে এসেছে। এই আবহে 9 তারিখ নাকি একটা সেলিব্রেশনের একটা পরিকল্পনা চলছে। 9-12 আসলে প্রতি বছরই আমরা সেলিব্রেট করি। ওই দিনটায় প্রথম আমার মনে আছে যে শোভন আমার হাতটা ধরে বলেছিল যে বৈশাখী আমি কিন্তু ডিভোর্স ফাইল করতে চলেছি, আমরা একসঙ্গে থাকবো। আমি জানি এই লড়াইটা খুব কঠিন হবে, তুমি আমার পাশে থাকবে তো? তো সেই লড়াইটা আমাদের 8 বছরের ওপর একসঙ্গে এই লড়াই চলেছে। আগামী আরও অনেক বছর আমি আশা করি যে এই একসঙ্গে থাকাটা চলবে। 12 তারিখ তো আমরা নিশ্চয়ই সেলিব্রেট করব, যেমন, কিন্তু উই সেলিব্রেট লাভ এভরি ডে। আমাদের জীবনে ভালোবাসার একটা জয় প্রত্যেক মুহূর্তে এই জন্য থাকে যে যারা এই ধরনের এই যে একটা কনস্ট্রাকশন করে না, যে ঘর ভেঙে দিয়েছি, ভাঙা ঘর থাকলেই তখন মানুষ বেরিয়ে আসে সেই ঘর থেকে। দরজা যদি ভালোবাসা দিয়ে আগলে রাখা যায়, সে দরজা খোলার যে কেউ চেষ্টা করে না, তাহলে তো শোভন চ্যাটার্জি আমার এখান থেকেও চলে যেতে পারতেন, এখানে তো ওনার আইনি কোনো দায়বদ্ধতাও নেই। কিন্তু হৃদয়ের দায়বদ্ধতা শোভনের এতটা বেশি। আমি মনে করি যে শোভনের থেকে আজকের জেনারেশন আমার সঙ্গে যখন দেখা হয় তারা বলে যে আমরা স্যারের থেকে কমিটমেন্ট শিখেছি, স্যারের থেকে ভালোবাসার জন্য সব কিছু ছাড়া যায় সেটা শিখেছি। তেমনই আমাকে শোভন শিখিয়েছে যে আগলে রেখে আটকে রেখে ভালোবাসা পাওয়া যায় না। আমি মনে করি ওর আর আমার ভালোবাসার মধ্যে নিঃশ্বাস প্রশ্বাসের সেই জায়গা আছে, আর যতদিন আমরা বেঁচে থাকবো আর শোভন বৈশাখীকে আপনাদেরকে এক নিঃশ্বাসেই নামটা নিতে হবে, আমাদেরকে আলাদা না আইন করতে পারবে, না সমাজ করতে পারবে, না অন্য কেউ করতে পারবে। ধন্যবাদ। অর্থাৎ গণেশ পুজোর আবহের মধ্যে
বাড়িতে কিন্তু একজনের ড্র আর আরেকজনের জিত, তার মধ্যে একজন পুরনো ইমোশনাল বন্ড সেটাকে যেমন ছিন্ন করে নতুন সরণিতে, জীবনের নতুন সরণিতে হাঁটতে চাইছেন শোভনবাবু। একই সঙ্গে বৈশাখী দেবী তিনি কিন্তু খুশি, তার দিকে অভিযোগের আঙুলগুলো আজকে নস্যাৎ হয়ে গিয়েছে। এখন 12 তারিখ সেলিব্রেশন, তারপর তাদের জীবনের নতুন অঙ্কের পারমুটেশন কম্বিনেশন তারা কষতে বসবেন। ক্যামেরায় অমিতের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।